আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন আরেকটি অনলাইন ক্লাস নিয়ে। এর আগে আমরা গতি অধ্যায়ের অলরেডি দুইটা লেকচার শেষ করেছি। আজকের ক্লাসে আমরা লেকচার নাম্বার 3 করব। সো তোমাদেরকে আজকের লেকচারটা আমরা শুরু করব হচ্ছে গতি রিলেটেড যে রাশিগুলো আছে ওই রাশিগুলোর মধ্যে দুইটা রাশি আমরা গতদিন তোমাদেরকে পড়িয়েছিলাম। একটা ছিল হচ্ছে দূরত্ব আর একটা ছিল হচ্ছে স্মরণ। আজকের ক্লাসে আমরা তোমাদেরকে বাকি টার্মগুলো নিয়ে আলোচনা করব। আসো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমত আসো আমরা যদি বলি, মনে করো কোনো একটা বস্তু এ বিন্দুতে আছে, এরপর আমি বললাম যে এ বিন্দু থেকে বস্তুটা বি বিন্দুতে যাবে। এখন যদি প্রশ্ন করি এ বিন্দুতে বস্তুটা কোন পথে গেল, ধরে নিলাম এই পথে গেল, তাহলে এই পথে সে যতটুকু দূরত্ব গেল তাকে আমরা বলি তার দূরত্ব ডি। এবং আমি যদি বলি এই দুটো বিন্দুর মধ্যে সরলরৈখিক দূরত্ব, এটাকে আমরা বলি হচ্ছে তার স্মরণ, মনে করে নাম দিলাম হচ্ছে এস। এবং আমরা এটাও জানি স্মরণ একটা ভেক্টর রাশি, তার একটা দিক আছে। এখন খুবই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই যে এ বিন্দু থেকে সেই বি বিন্দুতে গেল কতক্ষণ সময় লাগলো। আমি ধরে নিলাম যে তার সময় লাগলো হচ্ছে টি পরিমাণ, এ থেকে বিতে যাইতে সময় লাগলো টি পরিমাণ। এর মানে ডি দূরত্ব অতিক্রম করছে কত সময়ে, টি সময়ে। একইভাবে এস পরিমাণ স্মরণ অতিক্রম করতে সময় লাগছে কত, টি। কারণ সে তো এখান থেকে এখানেই গেল, এমন না যে সে এদিক দিয়ে গেছে, সে গেছে এদিক দিয়ে। তাহলে এখান থেকে এখানে যেতে নির্দিষ্ট একটা টাইম লেগেছে, ওই টাইমের মধ্যে দূরত্ব এটা, স্মরণ এটা। অর্থাৎ টাইম ভিন্ন মনে করিও না, টাইমটা একই। মানে সে এ থেকে বিতে গেল, যে সময় লাগছে ওই সময়টাই, ওই সময়ে এটার নাম দূরত্ব, এটার নাম স্মরণ। এখন যদি তাহলে আমি দুইটাকে আলাদা করে দেখি, তাহলে বলো তো টি সময়ে তার অতিক্রান্ত দূরত্ব কত বলো তো। টি সময়ে অতিক্রান্ত যে দূরত্ব তার নাম হচ্ছে ডি। তাহলে একক সময়ে অতিক্রান্ত যে দূরত্ব তাকে আমরা বলি ডি বাই টি। এই যে ডি বাই টি, এটাকে আমরা বলি হচ্ছে দ্রুতি, এটাকে আমরা বলি হচ্ছে দ্রুতি। দ্রুতিকে বি দ্বারা প্রকাশ করা হয়, বি মান হচ্ছে ডি বাই টি। আবার যদি আমি এখানে যাই তাহলে খেয়াল করো, মনে করো স্মরণ দিয়ে এবার বলি, টি সময়ে স্মরণ কত বলো তো। টি সময়ে স্মরণের মান হচ্ছে এস। তাহলে একক সময়ে স্মরণের মানটা কত ভাইয়া, এস বাই টি, ঐকিক নিয়ম। তাহলে একক সময়ে যে পরিমাণ স্মরণ তাকে আমরা বলি তার বেগ, এবং এটাকেও বি দ্বারা প্রকাশ করি, ভি ইকুয়ালস টু এস বাই টি। তাহলে এখান থেকে তুমি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস খেয়াল করো। তাহলে আমরা দ্রুতি বলতে কি বোঝাচ্ছি, দ্রুতি বলতে বোঝাচ্ছি কোনো বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তার নাম হচ্ছে দ্রুতি। আর একক সময়ে কোনো একটা বস্তুর যে পরিমাণ স্মরণ হয় তার নাম হচ্ছে বেগ। এর মানে আমি এখান থেকে কি বলতে পারি, দ্রুতি মানে হচ্ছে দূরত্ব ডিভাইড বাই স্মরণ। দূরত্ব ডিভাইড বাই সময়। একইভাবে আমি যদি বলি তাহলে বেগ কাকে বলে, বেগ মানে হচ্ছে স্মরণ ডিভাইডেড বাই সময়। বেগ মানে হচ্ছে স্মরণ ডিভাইড বাই সময়। তাহলে আমরা এটা বলতে পারি কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্বকে ওই দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে সেই সময় দ্বারা ভাগ করলে তুমি পেয়ে যাবা দ্রুতি, আর স্মরণকে সময় দ্বারা ভাগ করলে তোমরা পেয়ে যাবা বেগ। তাহলে পরীক্ষা যদি জিজ্ঞেস করে দ্রুতি কাকে বলে, তাহলে তোমরা বলবা একক সময়ে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে। আর দ্রুতির মান কীভাবে বের করতে হয়, দূরত্বকে সময় দ্বারা ভাগ করে। একইভাবে বেগ কাকে বলে, একক সময়ে কোনো বস্তুর যে স্মরণ হয় তার নাম হচ্ছে বেগ। বেগের মান কেমনে বের করতে হয়, স্মরণকে সময় দ্বারা ভাগ করে। তাহলে আমরা মোটামুটি এতটুকু জানলাম। এবার তোমরা আমাকে একটা প্রশ্নের আনসার দাও। আচ্ছা বলো তো, দ্রুতিটা কার থেকে আসছে, দূরত্ব থেকে। দূরত্ব কোন রাশি ছিল, স্কেলার রাশি। তাহলে দূরত্ব যেহেতু স্কেলার রাশি, ওই দূরত্ব থেকে যে দ্রুতি পাওয়া যায় সেটা একটা কী রাশি বলো তো, স্কেলার রাশি। এবার আসো বেগ। আচ্ছা বলো তো, বেগটা পাওয়া গেছে কার থেকে, স্মরণ থেকে। যেহেতু স্মরণ থেকে বেগ পাওয়া গেছে, স্মরণ একটা ভেক্টর রাশি, অতএব স্মরণ থেকে যেটা পাওয়া যায় বেগ, সেটাও একটা ভেক্টর রাশি। তাহলে আমরা প্রশ্ন আসতে পারে দ্রুতি কী রাশি, স্কেলার রাশি। বেগ কী রাশি, ভেক্টর রাশি। এর মানে দ্রুতির ক্ষেত্রে দিকের কোনো ব্যাপার নাই, আর বেগের ক্ষেত্রে দিকের ব্যাপারটা অবশ্যই আছে। আচ্ছা এবার একটু খেয়াল করে দেখো, এখন আমরা দ্রুতি এবং বেগ দুটিকে ভি দ্বারা প্রকাশ করি, তাদের মানটা হচ্ছে ভি। এখন আসি আমরা তার একক এবং মাত্রা নিয়ে কথা বলবো। তাহলে প্রথমত আসি, এই যে দ্রুতি, এই দ্রুতির ভাইয়া এককটা কি, এই দ্রুতির একক কি, এই দ্রুতির মাত্রা কি, এটা নিয়ে আমরা কথা বলবো। একইভাবে আমরা এখান থেকে এই যে বেগ পাইলাম, বেগের একক কি এবং বেগের মাত্রা কি, এটা নিয়ে কথা বলবো। তাহলে আসো আমরা দুটো নিয়ে কথা বলি। তাহলে তোমরা বলো তো, দ্রুতি মানে কি, দূরত্ব ডিভাইড বাই সময়। এর মানে দূরত্বকে সময় দ্বারা ভাগ করলে দ্রুতি পাওয়া যায়। তাহলে মনে রাখবা এককও তুমি সেমভাবে বের করতে পারবা। তাহলে দূরত্বকে যদি সময় দ্বারা ভাগ করলে দ্রুতি পাওয়া যায়, তাহলে দূরত্বের একককে
সময়ের একক দ্বারা ভাগ করলে দ্রুতির একক পাওয়া যায়। অ্যান্ড প্রশ্ন হচ্ছে দূরত্বের একক কী? আমরা জানি দূরত্বের একক মিটার, সময়ের একক কী? সেকেন্ড। আর কোনো রাশি যদি নিচ থেকে উপরে উঠে তাহলে ইনভার্স হয়, তাহলে আমরা এভাবে শিখতে পারি দ্রুতির একক হচ্ছে এমএস ইনভার্স 1, দ্রুতির একক হচ্ছে এমএস ইনভার্স 1। একইভাবে স্মরণের একক হচ্ছে এমএস ইনভার্স 1। এর মানে দ্রুতি এবং বেগ এই দুজনের একক সেম, এমএস ইনভার্স 1। এবার এখন আসি মাত্রা নিয়ে। তাহলে আমরা সেম এটার মাত্রাকে এটার মাত্রা দ্বারা ভাগ করলে এটার মাত্রা পেয়ে যাব। তাহলে আমাকে বলো তো দূরত্বের মাত্রা কি? ভাই আমরা জানি দূরত্বের মাত্রা ছিল হচ্ছে লেন্থ এল, সময়ের মাত্রা কি? টি, কারণ টাইম। তাহলে আমরা বলতে পারি এটার মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 1। এটা হচ্ছে আমাদের কার মাত্রা ভাইয়া বলো তো? দ্রুতির মাত্রা। একইভাবে আমাদের যে ব্যাগের মাত্রাও সেম, এল টি ইনভার্স 1। তাহলে এগুলো দেখো মুখস্থ করা লাগে না, এমনিতেই বোঝা যায় যে দূরত্বকে সময় দ্বারা ভাগ করলে যেহেতু দ্রুতি পাওয়া যায়, অতএব তুমি দূরত্ব আর সময় জানলে অটোমেটিক তুমি দ্রুতি জেনে যাবা। তাহলে আমরা এখান থেকে মোটামুটি দ্রুতি কাকে বলে, বেগ কাকে বলে, দূরত্বের মান কীভাবে বের করব, বেগের মান কীভাবে বের করব, এই জিনিসটা নিয়ে আমরা মোটামুটি একটু আলোচনা করলাম। বলো এতটুকু আমরা বুঝছি কিনা? এবার একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে বেগের যে মানটা, এই মান নিয়ে আমরা একটু কিছু কথা বলবো। কথাটা যেটা বলবো সেটা হচ্ছে কোন একটা বস্তুর বেগ সবসময় কি একই থাকে? উত্তর হচ্ছে একই থাকতেও পারে, নাও থাকতে পারে। এখন ব্যাপারটা কি দেখো, কোনো বস্তুর বেগ যদি সবসময় একই থাকে, মানে বেগের যদি কোনো পরিবর্তন না হয়, তখন সেই বেগকে আমরা বলি হচ্ছে কি? সমবেগ। একইভাবে কোনো বস্তুর দ্রুতি যদি সবসময় একই থাকে, ওই দ্রুতিকে আমরা বলি হচ্ছে সমদ্রুতি। তাহলে তোমরা মোটামুটি তোমরা এটা বুঝতে পারছো সমবেগ জিনিসটা কি, সমদ্রুতি জিনিসটা কি। তাহলে আমরা বলতে পারি যদি কোনো বস্তুর সবসময় দ্রুতির মান একই থাকে। আর প্রশ্ন হচ্ছে স্যার দ্রুতির মান একই কীভাবে থাকবে? ভেরি সিম্পল, আমরা বলতে পারি দূরত্বকে সময় দ্বারা ভাগ করলে দ্রুতি পাওয়া যায়। এর মানে সমান সময়ে যদি সে সবসময় সমান দূরত্ব অতিক্রম করে, তখন তার বেগটাকে আমরা বলি হচ্ছে, তার দ্রুতিটাকে আমরা বলি সমদ্রুতি। আর যদি সমান সময়ে সমান সরণ যায়, তখন তার যে বেগটা তাকে আমরা বলি হচ্ছে সমবেগ। তাহলে একটু ভালো করে খেয়াল করো। যেমন মনে করো আমি যদি তোমাকে একটা প্রশ্ন করি, মনে করো কোনো একটা বস্তু এখান থেকে এখানে গেল, এরপর এখান থেকে এখানে গেল, এরপর এখান থেকে এখানে গেল। আমি ধরে নিলাম এখান থেকে এখানে যেতে 2 সেকেন্ড লাগে, এখান থেকে এখানে 2 সেকেন্ড লাগে, এখান থেকে এখানে যেতে 2 সেকেন্ড লাগে। এবার আমি বললাম এখান থেকে এখানে যাওয়ার সময় অতিক্রম করছে 5 মিটার, এখান থেকে এখানে 5 মিটার, এখান থেকেও এখানে 5 মিটার। তাহলে খেয়াল করো সবসময় সে 2 সেকেন্ডে 5 মিটার যাচ্ছে। এর মানে এটাকে আমরা বলতে পারবো সবসময় এই জায়গায় যদি তুমি চিন্তা করো, এই জায়গায় দ্রুতির মানটা কত? 5/2। এই জায়গায় দ্রুতির মান 5/2, এই জায়গায় দ্রুতির মান 5/2। এর মানে সব জায়গায় দ্রুতির মান সমান, এটার নাম হচ্ছে সমদ্রুতি। আর যদি কখনো ভিন্ন ভিন্ন হয়, এখানে একরকম, এখানে একরকম, এখানে একরকম, তখন আমি বলবো সেটা সমদ্রুতি নয়। একইভাবে এটা যদি বেগ হয়, এটা যদি সরণ হয়, তাহলে আমরা বলতে পারবো এটা যদি সরণ হয়, এটা হচ্ছে একটা বেগ, এটাও বেগ, এটাও বেগ, সবসময় বেগের মান সমান। এর নাম হচ্ছে কি বলতো? সমবেগ। তাহলে আমরা বলতে পারি দ্রুতির মান সবসময় সমান, তার নাম সমদ্রুতি। বেগের মান সবসময় সমান, তার নাম কি বলতো? সমবেগ। এবার কোনো বস্তুর দ্রুতি বা বেগ এটা সবসময় সমান হওয়াটা ম্যান্ডেটরি না। বেগের মান বাড়তে পারে, বেগের মান কমতে পারে। যেমন তুমি খেয়াল করো কোনো একটা গাড়ি, এই গাড়ি যখন চালানো স্টার্ট করে, তুমি দেখবা গাড়ি স্থির ছিল, চালানো যখন স্টার্ট করে আস্তে আস্তে গাড়ির স্পিডটা বাড়ে, মানে হচ্ছে বেগের মানটা বাড়ে। আবার একটা গাড়ি যখন থেমে যায়, তখন আস্তে আস্তে তার বেগটা কমে। এর মানে আবার একটা গাড়ি যখন নির্দিষ্টভাবে চলতে থাকে, তখন তার বেগটা একটা নির্দিষ্ট মানের থাকে। এর মানে যেটা নির্দিষ্ট মানে থাকে, এটার নাম হচ্ছে সুষম বেগ বা সমবেগ। সমবেগের অপর নাম কি? সুষম বেগ। এবার একটা ছোট্ট এক্সাম্পল দিই। কোনো একটা বস্তু বৃত্তাকার পথে ঘূর্ণন, তাহলে একটু খেয়াল করি, এটাকে আমরা বলি সুষম বৃত্তাকার গতি। সুষম বৃত্তাকার গতি। এই সুষম বৃত্তাকার গতিটা কি সেটা একটু আমাকে ভালো করে জানতে হবে। মনে করো কোনো একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছে, কোনো একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছে। যেমন মনে করো কোনো একটা বস্তুকে সুতায় বেঁধে আমি এভাবে ঘুরাচ্ছি, এই যে আমি এভাবে ঘুরাচ্ছি, বৃত্তাকার পথে বস্তুটা ঘুরতেছে। এখন এই যে বস্তুটা ভাইয়া বৃত্তাকার পথে ঘুরতেছে, আমি তোমাকে একটা প্রশ্ন করলাম, এই বস্তুর বেগের দিকটা কোন দিকে? সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। মনে করো এই বস্তু এখানে আছে, কিছুক্ষণ পর বস্তুটা এখানে গেল, কিছুক্ষণ পর বস্তু এখানে, কিছুক্ষণ পর বস্তু এখানে, কিছুক্ষণ পর বস্তু এখানে। এটা খুবই স্বাভাবিক, বস্তু এভাবে ঘুরতেছে। তাহলে বস্তু প্রথমে এখানে, এরপর এখানে, এরপর এখানে, এভাবে করে ঘুরতেছে। এখন আমি তোমাকে একটা প্রশ্ন করলাম। কী প্রশ্ন করলাম? আমি বললাম যে এই পয়েন্টে বস্তুর
ব্যাগের মানটা কত ছিল, তুমি আনসার দিলা 2 ms × 1, এখানে কত ছিল 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 2 ms × 1। এর মানে বস্তুটা যে ঘুরতেছে তার ব্যাগের যে মান, সেই ব্যাগের মানটা সবসময় নির্দিষ্ট। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে ব্যাগের দিকটা কোন দিকে। মনে রাখবা, কোন একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরে তাহলে তার প্রত্যেকটা বিন্দুতে ব্যাগের দিকটা ওই বিন্দুতে স্পর্শক বরাবর। স্পর্শক মানে কি, যেই বিন্দু দিয়ে স্পর্শ করে চলে যায় তার নাম স্পর্শক। আর মনে রাখবা, বৃত্তের স্পর্শক সবসময় ব্যাসার্ধের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমি যদি বলি এখানে ব্যাগের মান কত 2 ms × 1, ব্যাগের দিক কোন দিকে, এই দিকে। এবার সে যখন এখানে আসবে, এখানে কিন্তু ব্যাগের মান 2, তবে ব্যাগের দিক এই দিকে। এখানে ব্যাগের মান 2, দিক এই দিকে। এখানে ব্যাগের মান 2, দিক এই দিকে। এখানে ব্যাগের মান 2, দিক এই দিকে। তাহলে আমরা এটা বলতে পারি প্রত্যেকটা বিন্দুতে ব্যাগের মানটা সেম থাকে, তবে ব্যাগের দিকটা পরিবর্তন হচ্ছে। এখন তোমাকে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা বলো তো এটাকে সমদ্রুতি বলা যাবে কি না? তোমার কি মনে হয় এই যে বস্তুটা ঘুরছে এটাকে সমদ্রুতি বলা যাবে কি না? এরপর তোমাকে জিজ্ঞেস করলাম এটাকে সমবেগ বলা যাবে কি না? দেখে আনসার দাও, বলো সমদ্রুতি বলা যাবে? উত্তর হচ্ছে যাবে। এখন তুমি অনেকে বলতে পারবে ভাই দ্রুতি কোত্থেকে আসলো? ভেরি সিম্পল, ব্যাগের মানটাই তো দ্রুতি, ব্যাগের মানটাই তো দ্রুতি। আমি যদি সরণ আর দূরত্বকে সেম ধরি, এরপরে আমরা সবসময় সরলরৈখিক চিন্তা করব, তো সেক্ষেত্রে আমাকে এত টেনশন করার দরকার নেই। ব্যাগের মানটা হচ্ছে দ্রুতি, মানে শুধু মান চিন্তা করলে তার নাম দ্রুতি। আর ব্যাগ যখন বলবো তখন তোমাকে দিকটাও চিন্তা করতে হবে, কারণ দ্রুতি স্কেলের রাশি, ব্যাগ হচ্ছে ভেক্টর রাশি। তাহলে আমাকে বলো এই বস্তুটার দ্রুতি এত 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 এত, এর মানে দ্রুতি সবসময় একই, তাহলে এটার নাম হচ্ছে সমদ্রুতি। এবার যদি বলি এই বস্তুটার ব্যাগ সবসময় একই কি না? উত্তর হচ্ছে না, একই না। অনেকে কনফিউজড হয়ে যাবে। দেখো ব্যাগের মান একই, কিন্তু ব্যাগ একই না। কেন? কারণ আমরা জানি ব্যাগ একটা ভেক্টর রাশি। ভেক্টর রাশির মান একই মানে হচ্ছে তার মানও এক, ভেক্টর রাশি একই মানে হচ্ছে মানে একই, দিকও একই। কারণ ভেক্টর রাশির দুটো জিনিস থাকে, একটা হচ্ছে মান আর একটা হচ্ছে দিক। দুইটা ভেক্টরকে তুমি তখনই সেম বলতে পারবা যদি তার মানও একই হয়, দিকও একই হয়। স্কেলারের ক্ষেত্রে শুধুমাত্র মান চিন্তা করলে হয়, ভেক্টরের ক্ষেত্রে শুধুমাত্র মান চিন্তা করলে হবে না, আমাকে মানও চিন্তা করতে হবে, দিকও চিন্তা করতে হবে। তাহলে একটু খেয়াল করো, এই জায়গায় মানগুলো সবগুলো কী আছে বলো তো? সেম আছে। কিন্তু আমি যদি তোমাকে জিজ্ঞেস করি দিক কি সেম আছে? উত্তর হচ্ছে না। কেন না? কারণ এখানে দিক এইদিকে, এখানে দিক এইদিকে, এখানে দিক এইদিকে, এখানে দিক এদিকে, এখানে দিক এদিকে। এর মানে ব্যাগের মান সেম হলেও দিকটা কিন্তু ভিন্ন ভিন্ন। তোমাকে একটা জিনিস শিখিয়ে দিই, মনে রাখবা স্কেলার রাশি, এই স্কেলার রাশির শুধুমাত্র আছে হচ্ছে মান। তাহলে স্কেলার রাশির মান চেঞ্জ করলে সেটা চেঞ্জ হয়ে যায়। এবার আসো ভেক্টর রাশি। ভেক্টর রাশির কী কী আছে ভাইয়া? ভেক্টর রাশির মানও আছে, দিকও আছে। এর মানে একটা ভেক্টর রাশি সে কেমন তার পরিচয় শুধু মান থেকে না, শুধু দিক থেকে না, দুইটা থেকে পাওয়া যায়। এখন যদি তুমি কোনো একটা ভেক্টর রাশির মানকে পরিবর্তন করে দাও তাহলে ভেক্টরটা পরিবর্তন হয়ে যাবে, কারণ তার মান আগের মতো নাই। আবার তুমি যদি দিক পরিবর্তন করে দাও সে তার কিন্তু দিক পরিবর্তন হয়ে যাবে, এর মানে দিকও আগের মতো নাই। আর দুইটাকে চেঞ্জ করলে তো মারহাবা। তাহলে এখানে ঘটনা কি বুঝলাম বলো তো? স্কেলার রাশির মান কয়ভাবে চেঞ্জ করা যায়? একভাবে। কিভাবে? শুধুমাত্র মানের পরিবর্তন করে। আর যদি বলি ভেক্টর রাশির মান কয়ভাবে পরিবর্তন করা যায় বলো তো? তিনভাবে। কিভাবে? শুধু মানের পরিবর্তন, শুধু দিকের পরিবর্তন, মান ও দিক উভয়ের পরিবর্তন। আবার বলছি, এটা তোমার জন্য লাগবে। ভেক্টর রাশির ভেক্টর রাশিকে কয়ভাবে পরিবর্তন করা যায়? তিনভাবে। কিভাবে? মানের পরিবর্তন, দিকের পরিবর্তন, মান ও দিক উভয়ের পরিবর্তন। তাহলে আমার এখানে দেখো মান একই আছে, দিক তো পরিবর্তন হয়েছে। দিক পরিবর্তন হলে ভেক্টর আর আগের মতো থাকবে না। তাহলে আমরা বলতে পারি এটাকে সমদ্রুতি বললেও এটাকে সমবেগ বলা যাবে না। এটা অনেক সময় এমসিকিউতে আসে, কোন একটা বস্তুকে বৃত্তাকার পথে ঘুরানোর সময় ব্যাগের মান যদি নির্দিষ্ট থাকে সেটা কি সমবেগ নাকি সমবেগ নয়? উত্তর হচ্ছে সেটা সমবেগ নয়। সমবেগ হইতো যদি ব্যাগের দিকটাও কী হইতো? একই হইতো। তাহলে ব্যাগের মান একই কিন্তু দিক একই না, অতএব এটাকে আমরা সমবেগ বলতে পারবো না। সো এই জিনিসটা তোমাকে খুব ভালো করে ক্লিয়ার করতে হবে যে কোনটা সমবেগ কোনটা সমবেগ না। এই জিনিসটা ক্লিয়ার না হলে তুমি ঝামেলায় পড়ে যাবা। তাহলে আবারও বলছি, ব্যাগের ক্ষেত্রে তোমাকে যে কাজটা করতে হবে, ব্যাগের ক্ষেত্রে তোমাকে যে কাজটা করতে হবে মান এবং দিক দুটোই চিন্তা করতে হবে। আর সরণের ক্ষেত্রে তুমি শুধুমাত্র মান চিন্তা করাটাই তোমার জন্য এনাফ। সরি, দ্রুতির ক্ষেত্রে, কারণ দ্রুতি হচ্ছে স্কেলার রাশি, এর মানে শুধুমাত্র তার মান আছে কিন্তু তার সুনির্দিষ্ট কোনো দিক নেই।
এবার আসো আমরা আরেকটু সামনের দিকে আগাই। আরেকটু যদি সামনের দিকে আমরা যেতে চাই তাহলে আমরা একটা জিনিস তোমাকে একটু দেখাই দিই। দেখো, কোনো একটা বস্তু যখন সমবেগে চলে, কোনো বস্তু যখন সমবেগে চলে, সমবেগের একটা এক্সাম্পল দিই, সবাই একটু খেয়াল করো। সমবেগ, মনে করো কোনো একটা বস্তু এখান থেকে যাত্রা শুরু করলো, এখান থেকে যাত্রা শুরু করে সে এখান থেকে এখানে গেল। এখন আমি বললাম যে এই বিন্দুতে তার বেগ কত ছিল, বি। এই বিন্দুতে বেগের মান সেম, এই বিন্দুতে বেগের মান সেম। এর মানে সে এ থেকে বিতে গেল এবং প্রত্যেকটা মোমেন্টে তার বেগের মানটা কি আছে, নির্দিষ্ট আছে। তাহলে আমি এই পুরা পথে বেগের মানটা কিন্তু একটা, সেই বেগের মানটা হচ্ছে বি। এখন আমি সেই বি এর মানটা বের করব। যেহেতু এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত বেগের মান চেঞ্জ হয় নাই, এর মানে বেগের মান নির্দিষ্ট এবং একটা, এবং ওই বেগের মানটা কত আমরা বের করব। তাহলে বলো তো, এ থেকে বি পর্যন্ত অতিক্রান্ত যে সরণ তাকে আমি নাম দিলাম এস, আমি তাকে নাম দিলাম হচ্ছে এস। আজকের পর থেকে আমরা দূরত্ব আর সরণকে আলাদা করব না, কারণ আমরা সামনের টপিকসগুলোতে এদেরকে সেম ধরেই ক্যালকুলেশন করব। কারণ বস্তু যদি সরল পথে যায়, দূরত্ব আর সরণের মধ্যে কোনো পার্থক্য নাই, এর মানে বেগ এবং দ্রুতির মধ্যে কোনো পার্থক্য নাই। এবার আসো সময়, এ থেকে বিতে যেতে কতক্ষণ লাগে, টি সময় লাগে। এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি, একটা বস্তু এ থেকে বিতে যায় কতক্ষণ লাগে, কতটুকু দূরত্ব অতিক্রম করে, এস পরিমাণ, সময় কতক্ষণ লাগে, টি পরিমাণ। এবার যদি প্রশ্ন করি বলো তো এই বস্তুর বেগ কত, তুমি আমাকে বললো বি ইকুয়ালস টু, বেগ মান হচ্ছে সরণ ডিভাইড বাই সময়, সরণ হচ্ছে এস, সময় হচ্ছে টি, বজ্রগুণন করলে বলতে পারি এস ইকুয়ালস টু বিটি। আজকের পর থেকে ঠাড়া মুখস্থ করে ফেলবা যে এস ইকুয়ালস টু বিটি, এটা হচ্ছে তোমার একটা সূত্র। তবে কন্ডিশন একটাই, এই সূত্র কার সূত্র বলো তো, সমবেগের সূত্র। তাহলে বলো কোনো বস্তু সমবেগে চলে, ডাইরেক্ট মুখস্থ লিখে ফেলবে এস ইকুয়ালস টু বিটি। তাহলে বলো সমবেগের ফর্মুলা কি বলো তো, এস ইকুয়ালস টু বিটি। আবার বলো সমবেগের ফর্মুলা কি, এস ইকুয়ালস টু ভিটি। সমবেগের ফর্মুলা কি, এস ইকুয়ালস টু ভিটি। এবার আসো এই এস ইকুয়ালস টু বিটি দিয়ে আমরা ছোটো ছোটো দুই একটা ম্যাথ করি। মনে করো আমি তোমাকে প্রশ্ন করলাম, কোনো বস্তু 2 ms ইনভার্স 1 সমবেগে 10 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে, তুমি বের করবা। সূত্র এখানে লেখা আছে। 2 নাম্বার একটা ম্যাথ দিলাম, কোনো বস্তুর সমবেগ 2 ms ইনভার্স 1 হলে বস্তুটি 3 সেকেন্ডে কত দূর যাবে, বললাম যে 3 সেকেন্ডে কত দূর যাবে। এবার আমি বললাম যে কোনো বস্তু 5 সেকেন্ড সময়ে 10 মিটার দূরত্ব অতিক্রম করে, বস্তুটির বেগ কত, এগুলো হচ্ছে প্রশ্ন। এই 3টা প্রশ্ন আশা করি তোমরা পারবা, সলভ করতে পারবা। সো আমি তোমাকে একটু বলে দিই, মনে রাখবো পদার্থবিজ্ঞানের ম্যাথগুলো করতে হলে প্রথমে তোমার কাজ হচ্ছে কি দেওয়া আছে এবং কি বের করতে হবে সেটা লিস্ট করে ফেলা। কি দেওয়া আছে এবং কি বের করতে হবে সেটা যদি তুমি লিস্ট করতে পারো, এরপরে ফর্মুলা দিলে আনসার মিলে যাবে। যেমন আমি যদি আসি এখানে, একটু খেয়াল করে আগে তথ্যগুলো লিখে ফেলি। আমাকে বলেছে 2 ms ইনভার্স 1 সমবেগে, এর মানে সমবেগের মানটা কত, 2 ms ইনভার্স 1, এর মানে বেগের মান 2 ms ইনভার্স 1। আচ্ছা ভালো কথা, 2 ms ইনভার্স 1 বেগে কী করে, 10 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়ালস হচ্ছে 10 মিটার। অনেকে প্রশ্ন করবে ভাইয়া আপনি ডি দিচ্ছেন না কেন, বাইরে বললাম সরলরৈখিক পথের ক্ষেত্রে আমরা ডি আর এসকে সেম ধরি। আর তোমাকে যদি পরীক্ষায় কখনো পথটা কেমন সেটা বলা না থাকে, নিজ দায়িত্বে চোখ বন্ধ করে সরলরৈখিক ধরে নিবা। এবার আসো, এরপর তোমাকে বললো কত সময় লাগবে, টি এর মান কত। তাহলে তুমি বলো বি এর মান দেওয়া আছে, এস এর মান দেওয়া আছে, টি এর মান বের করতে বলেছে, বি এস টি, এদেরকে দিয়ে কোনো সূত্র মুখস্থ আছে কি না, আছে। কোন ফর্মুলা, এস ইকুয়ালস টু ভিটি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, আমরা বললাম মানে আমরা জানি এস ইকুয়ালস টু বিটি। আমার টার্গেট কার মান বের করা, টি এর মান। তাহলে টি ইকুয়ালস টু কত হবে, এস বাই বি। এস এর মান কত, 10 মিটার, আর বি এর মান কত বলো তো, 2 ms ইনভার্স 1, ক্যালকুলেশন করলে 5 সেকেন্ড। এখানে মান বসানোর সময় এককগুলো না লিখলেও চলবে, লাস্টের লাইনে মাস্ট একক লিখতে হবে। এর মানে টি এর মান হচ্ছে 5 সেকেন্ড।
টি এর মান কত সেকেন্ড 5 সেকেন্ড, সময়ের একক সেকেন্ড, যেহেতু সবাই এসআই একক, এটাও এসআই একক, তাহলে আমরা বুঝলাম এখানে টোটাল 5 সেকেন্ড সময় লাগবে। এবার আসো এর পরেরটা। এরপরে বললো কোনো বস্তুর সমবেগ 2 ms ইনভার্স 1, এর মানে বেগের মান 2 ms ইনভার্স 1, বস্তুটি 3 সেকেন্ডে কত দূর যাবে, এর মানে কার কার মান দেওয়া আছে বলো তো। এখানে আমাকে দেওয়া আছে প্রথমে বেগের মান হচ্ছে 2 ms ইনভার্স 1, এরপর তোমাকে কি বলেছে, এরপর তোমাকে বলেছে 3 সেকেন্ডে, এর মানে সময়ের মান 3 সেকেন্ড, বলেছে কত দূর যাবে, এর মানে অতিক্রান্ত দূরত্ব বা সরণের মানটা কত জিজ্ঞেস করেছে। তাহলে আমরা যদি বলি, আমরা আবার বলতে পারি আমরা জানি S ইকুয়ালস টু ভিটি, আমার টার্গেট S এর মান বের করা, তাহলে বি এর মান কত, বি এর মান 2, টি এর মান 3, এর মানে 3 দুগুণে 6, যেহেতু S এর মান বের করব, S মানে দূরত্বের একক মিটার, এর মানে 6 মিটার দূরত্ব অতিক্রম করবে। এবার তোমাকে বলা হলো কোনো বস্তু 5 সেকেন্ড সময়ে 10 মিটার দূরত্ব অতিক্রম করলো, এর মানে দেবে আমাকে বলো কতক্ষণ সময়ে, 5 সেকেন্ড সময়ে, টি এর মান 5 সেকেন্ড, কত মিটার দূরত্ব অতিক্রম করলো, এস এর মান 10 মিটার। এবার কার মান বের করতে বলেছে, বস্তুর বেগের মান। তো আমরা কি জানি, ভিএসটি দিয়ে আমরা বলতে পারি S ইকুয়ালস টু ভিটি, আমার টার্গেট বি বের করা, ভি ইকুয়ালস টু এস বাই টি, এস এর মান 10, টি এর মান 5, কাটাকাটি করলে 2 ms ইনভার্স 1, যেহেতু বেগের মান মিটার পার সেকেন্ড হবে। তাহলে আমরা বলতে পারি অলরেডি আমরা তোমাকে কয়েকটা ক্যাটাগরি ম্যাথ বলে ফেলছি, মানে হচ্ছে যদি সিম্পল এই ফর্মুলা দিয়ে ম্যাথ আসে, আমরা এভাবে সবগুলো ম্যাথ সমাধান করতে পারবো। তাহলে তোমার করণীয় কি, তোমার করণীয় হচ্ছে এই S ইকুয়ালস টু বিটি সূত্রটাকে প্রপারলি ব্যবহার করতে জানা, এবং সতর্কবার্তা বলো তো কী বলেছি, S ইকুয়ালস টু বিটি কি সবসময় ব্যবহার করা যায়, উত্তর হচ্ছে না। কখন ব্যবহার করা যায় বলো তো, যখন কোনো বস্তু কীভাবে চলে বলো তো, সমবেগে। তাহলে কোনো বস্তু সমবেগে চললে আমরা S ইকুয়ালস টু বিটি ব্যবহার করতে পারবো, কিন্তু সমবেগে না চললে S ইকুয়ালস টু বিটি ব্যবহার করা যাবে না। তাহলে আমরা মোটামুটি তোমাকে যেটা বললাম, আমরা সমবেগ নিয়ে কথা বললাম। এবার আসো তোমাকে সুন্দর একটা ম্যাথ করাই, একটা সুন্দর ম্যাথ করাবো। আমরা এখন দারুণ একটা ম্যাথ করব। ম্যাথের প্রশ্নটা সবাই একটু লিখে ফেলো। ম্যাথের প্রশ্নটা হচ্ছে, দশ মিটার লম্বা একটি গাড়ি 10 মিটার লম্বা একটি গাড়ি 120 মিটার লম্বা একটি সেতুকে অতিক্রম করতে কত সময় লাগবে, এটা হচ্ছে প্রশ্ন। 10 মিটার লম্বা একটা গাড়ি 120 মিটার লম্বা একটি সেতুকে অতিক্রম করতে কত সময় লাগবে, বলো দেখি তুমি পারো কিনা, তুমি নিজে করো, আগে ব্রেন স্টর্মিং করো, এরপর আমি বলে দিচ্ছি। আমরা মোটামুটি শিওর থাকবো যে ম্যাক্সিমামই তোমরা এটা ভুল করবা। এখানে লজিকটা না বুঝলে খুব বড়সড় ঝামেলায় পড়বা। আমাকে বলেছে 10 মিটার লম্বা একটা গাড়ি কি অতিক্রম করে, একটা সেতু অতিক্রম করে, সেই সেতুর দৈর্ঘ্য বা লম্বা কত, 120 মিটার। এই 120 মিটার লম্বা বা 120 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে অতিক্রম করতে তার কত সময় লাগবে, সময়টা আমাকে জিজ্ঞেস করেছে। আচ্ছা, এখানে গাড়ির বেগ বলা থাকবে। গাড়ির বেগটা হচ্ছে 10 ms ইনভার্স 1, গাড়ির বেগটা হচ্ছে 10 ms ইনভার্স 1, আমরা বলে দিয়েছি গাড়ির বেগ 10 ms ইনভার্স 1। এবার দেখি তোমরা পারো কিনা। এখন এই জায়গায় একটু ভালো করে খেয়াল করো, সবাই যে ভুলটা করবা, মনে করো এটা হচ্ছে কোন একটা সেতুর শুরু, সেতুর শেষ, তাহলে এটা হচ্ছে আমাদের কোন একটা সেতু। এখন আমার একটা গাড়ি, এই গাড়িটা সেতুটা অতিক্রম করবে, কীভাবে অতিক্রম করে দেখো। তাহলে একটা গাড়ি সেতু অতিক্রম করবে মানে কি, নিশ্চয়ই গাড়িটা সেতুর আগে আছে, এখানে গাড়িটা আছে, এরপর গাড়িটা সেতুতে উঠার পর সেতু অতিক্রম করে গাড়িটা এখানে গেল। তুমি একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার খেয়াল করো। আচ্ছা বলো তো, এই গাড়িটা যদি এখান থেকে যাত্রা শুরু করে এখানে গিয়ে থামে, তুমি কি বলবা গাড়িটা সেতু অতিক্রম করেছে? না, গাড়িটা এখনও সেতুর উপরেই রয়েছে। এর মানে একটা গাড়ি সেতু অতিক্রম করা মানে হচ্ছে ওই গাড়িটা সেতু থেকে বের হয়ে গেছে। এখন প্রশ্নে কি বলেছে, এই যে গাড়িটার একটা দৈর্ঘ্য আছে,
এই দৈর্ঘ্যটা বলে দিয়েছে আমাকে 10 মিটার, আর সেতুর যে একটা দৈর্ঘ্য আছে এই দৈর্ঘ্যটা আমাকে বলে দিয়েছে 120 মিটার। তাহলে আমার প্রশ্ন হচ্ছে গাড়িটা আসলে কত দূর অতিক্রম করে, একটু খেয়াল করো। তাহলে এটার জন্য আমাকে একটা রেফারেন্স ধরতে হবে। মনে করো আমি গাড়ির মাথাটাকে রেফারেন্স ধরলাম, তাহলে গাড়ির মাথা শুরুতে সেতুর গোড়ায় ছিল, সেতু অতিক্রম করার পর গাড়ির মাথাটা কোথায়, এই গাড়ির মাথাটা এখানে। এর মানে শুরুতে গাড়ির মাথা এখানে, শেষে গাড়ির মাথা এখানে। এর মানে এটাই হচ্ছে গাড়ির অতিক্রান্ত দূরত্ব। অথবা তুমি গাড়ির পিছনের সাইড দিয়েও চিন্তা করতে পারো। তাহলে আমি আবারও বলছি, গাড়িটার মাথা প্রথমে এখানে ছিল, এরপরে গাড়িটার মাথা এখানে আসে। তাহলে আমি এবার বলতে পারি নিশ্চয়ই গাড়িটা এখান থেকে এখানে আসছে, মানে যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে দিয়ে তুমি হিসাব করতে হবে। তাহলে আমি গাড়ির মাথাকে দিয়ে যদি হিসাব করি, গাড়ির মাথা এখান থেকে গাড়ির মাথা এখানে আসছে, তাহলে এবার তোমার কি মনে হয় সে কি আসলে 120 মিটার দূরত্ব অতিক্রম করেছে? না, সে 120 মিটার প্লাস তার নিজের যে 10 মিটার দৈর্ঘ্য সেটাও অতিক্রম করেছে। এর মানে এখানে সবাই যে ভুলটা করে এসের মান 120 দিয়ে ম্যাথ করে, কিন্তু এখানে ম্যাথের ক্ষেত্রে এসের মান হবে 120 প্লাস 10, এর মানে 130 মিটার। তোমাকে দূরত্বটা 130 মিটার ধরতে হবে, এই দূরত্ব বের করতে হলে বাকিগুলো শেষ। ব্যাগের মান বলা আছে কত? 10 ms/1 বের করতে হবে। কার মান? কতক্ষণ সময় লাগবে। তাহলে আমরা বলতে পারি, আমরা জানি S = কত? VT। তাহলে T এর মান কত হবে বলো তো? S/B। S এর মান 130 মিটার, আর ব্যাগের মানটা কত বলো তো? 10। ক্যালকুলেশন করলে পাবো 13 সেকেন্ড। এর মানে এই গাড়িটা ব্রিজটাকে অতিক্রম করতে তার 13 সেকেন্ড সময় লাগবে। তাহলে টোটাল সময় লাগবে কতক্ষণ? 13 সেকেন্ড। আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। এবার আসো, মোটামুটি আমরা বলতে পারি আমরা তাহলে বেগ শেষ করে ফেলছি, মানে বেগ নিয়ে আমাদের আর আহামরি তেমন কোনো ঝামেলা হবে না। সামনে আমরা বেগটাকে আরও অনেক জায়গায় কাজে লাগাবো, আপাতত আমাদের প্যারা নেওয়ার কোনো কিছু নাই। তাহলে আমরা এখন চলে যাব কোথায়? আমরা চলে যাব হচ্ছে আমাদের ত্বরণে। এবার আমরা ত্বরণ কাকে বলে সেই ত্বরণ নিয়ে একটু করে গবেষণা করব। তাহলে আসো আমরা ত্বরণ নিয়ে একটু করে গবেষণা করি। ত্বরণ কী জিনিস, ত্বরণ কীভাবে বের করতে হয় সেটা নিয়ে আমরা কথা বলি। তাহলে আসো ভাইয়া, ত্বরণ কাকে বলে প্রথমে এটা জানতে হবে। তুমি যেরকম একটু আগে দেখেছিলা, সময়ের সাথে সাথে সরণের যে পরিবর্তন তাকে আমরা কি বলতাম? বেগ বলতাম। একই সাথে সময়ের সাথে সাথে বেগের যে পরিবর্তন তার নাম হচ্ছে ত্বরণ। এর মানে 1 সেকেন্ডে যে সরণ তার নাম বেগ, তাহলে 1 সেকেন্ডে যে বেগ তার নাম ত্বরণ। এর মানে বেগ মানে সময়ের সাথে সাথে সরণ পরিবর্তন হওয়া, আর ত্বরণ মানে সময়ের সাথে সাথে বেগ পরিবর্তন হওয়া। তাহলে আমরা আসি, এই যে আমরা বলছি ত্বরণ, এই ত্বরণ জিনিসটা ডিরেক্টলি কার সাথে রিলেটেড বলো তো? এই ত্বরণ জিনিসটা ডিরেক্টলি ব্যাগের সাথে রিলেটেড। তাহলে আমরা যে কাজটা করব, এই ব্যাগ থেকে কিভাবে ত্বরণ বের করা যায় সেটা নিয়ে একটু করে আমরা গবেষণা করব। তাহলে আসো আমরা ব্যাগ থেকে এখন ত্বরণের মানটা বের করব। আচ্ছা আসি, তাহলে আমরা প্রথমে যেটা আসবো সেটা হচ্ছে ত্বরণ। তাহলে ভাই ত্বরণ কাকে বলে? কোনো বস্তু একক সময়ে যে বেগ থাকে তাকে আমরা ত্বরণ বলি, বা সময়ের সাথে সাথে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাহলে আমরা আসি, ত্বরণকে আমরা কী দ্বারা প্রকাশ করি? বেগ হচ্ছে ইংলিশে ভ্যালোসিটি, এটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। ত্বরণকে ইংলিশে বলা হয় অ্যাক্সিলারেশন, এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ত্বরণকে আমরা এ দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা ত্বরণটা বোঝার জন্য আগে একটু এদিকে একটু খেয়াল করি। তাহলে আমাদের ত্বরণ সমান আমরা কি বলতে পারবো? ত্বরণ সমান হচ্ছে একক সময়ে কোনো একটা বস্তুর বেগের মানকে আমরা বলি হচ্ছে ত্বরণ। তবে এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা আছে, এই যে আমার বেগের মানকে আমি ত্বরণ বলতেছি, এখানে ব্যাগের মান বলতে আসলে আমরা ব্যাগ বোঝাচ্ছি না, এখানে ব্যাগ বলতে আমরা বোঝাচ্ছি ব্যাগের পরিবর্তন। ব্যাগ কী বোঝাচ্ছি বলো তো? ব্যাগের পরিবর্তন। এর মানে কোনো একটা বস্তুর 1 সেকেন্ড সময়ে কতটুকু ব্যাগের পরিবর্তন হলো তার নাম হচ্ছে ত্বরণ। আবারও বলছি, তাহলে ত্বরণ মানে কি বলো তো? ত্বরণ মানে কিন্তু আমরা ডিরেক্টলি বেগ বাই সময় বলা উচিত না, কি বলতে হবে? ব্যাগের পরিবর্তন, ব্যাগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়, ব্যাগের পরিবর্তন ডিভাইড বাই সময়। এর মানে একক সময়ে ব্যাগের কতটুকু পরিবর্তন হলো তাকে আমরা বলি ত্বরণ। তাহলে আমরা সাধারণত অনেক সময় বলি একক সময়ে ব্যাগকে আমরা ত্বরণ বলি, মানে ত্বরণ মানে হচ্ছে ব্যাগ বাই সময়। বাট ব্যাগ বাই সময়টা আসলে অ্যাকুরেট না, মানে অ্যাকচুয়ালি তোমাকে বলতে হবে ত্বরণ মানে 1 সেকেন্ড সময়ে ব্যাগ কতটুকু পরিবর্তন হলো, কতটুকু পরিবর্তন হলো। মনে করো কোনো একটা গাড়ির ব্যাগ এখন হচ্ছে 10 ms/1, 2 সেকেন্ড পর তার ব্যাগ হয়ে গেছে 12 ms/1।
তাহলে বলো তো বেগ কতটুকু চেঞ্জ হয়েছে? 10 থেকে 12, এর মানে 2 চেঞ্জ হয়েছে। এই যে চেঞ্জটা, এই চেঞ্জটাকে সময় দ্বারা ভাগ করলে আমরা ত্বরণ পাবো। তাহলে আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। মনে করো কোনো একটা বস্তু, তার আদিবেগের মান হচ্ছে ইউ। এখানে একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা, কোনো একটা বস্তুর বেগ যখন চেঞ্জ হয়, মনে করো কোনো একটা বস্তুর বেগ এখানে একটা, এরপরে বেগ আস্তে আস্তে বাড়তেছে। এই যে বেগ আস্তে আস্তে বাড়তেছে, তাহলে এখানে বেগ আর এখানে বেগ কি না? সেম না। তাহলে কোনো একটা বস্তুর যাত্রার শুরুতেই যে বেগ থাকে তাকে আমরা কি বলি বলতো? আদি বেগ। আদি বেগকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। তাহলে ইউ দ্বারা আমরা কি বুঝাচ্ছি বলতো? আদি বেগ। আর বি দ্বারা বুঝাচ্ছি কি বলতো? শেষ বেগ। এখন এই যে বস্তুটা এখানে যাত্রা শুরু করলো, যাত্রার শুরুতে যে বেগ তার নাম আদি বেগ, যাত্রার শেষে যে বেগ তার নাম শেষ বেগ। তাহলে বলো তো এখান থেকে এখানে যাইতে সময় লাগে টি। এখন আমি তোমাকে প্রশ্ন করলাম, বলো তো তার যদি শুরুতে বেগ ইউ হয়, শেষে বেগ যদি বি হয়, তাহলে আমাকে বলো তো বেগের পরিবর্তনটা কত? বলো তো বেগের পরিবর্তনটা হচ্ছে, সবসময় মনে রাখবা, শেষ বেগ মাইনাস আদি বেগ। তাহলে শেষ বেগের মানটা হচ্ছে ভি, আদি বেগের মানটা হচ্ছে ইউ। এটা হচ্ছে বেগের পরিবর্তন। তাহলে বলো তো এই পরিবর্তন কতক্ষণ হয়েছে বলো তো? টি সময়ে। তাহলে আমরা বলতে পারি টি সময়ে বেগের যে পরিবর্তন, টি সময়ে বেগের পরিবর্তন হচ্ছে বি মাইনাস ইউ। তাহলে একক সময়ে যে বেগের পরিবর্তন, এটাকে আমরা বলি বি মাইনাস ইউ বাই টি। তাহলে আমরা এই একক সময়ে বেগের কতটুকু পরিবর্তন পাইলাম, এটাকে আমরা কি নামে ডাকি? এটাকে আমরা ত্বরণ নামে ডাকি। তাহলে ত্বরণ এ ইকুয়ালস টু কি হবে? বি মাইনাস ইউ বাই টি। ত্বরণ এ ইকুয়ালস টু আমরা বলতে পারি বি মাইনাস ইউ বাই টি। ত্বরণ এ ইকুয়ালস টু আমরা বলতে পারি বি মাইনাস ইউ বাই টি। এর মানে বেগের পরিবর্তনকে সময় দ্বারা ভাগ করলে ত্বরণ পাবো। তাহলে ত্বরণের ফর্মুলা কি? এ সমান বি মাইনাস ইউ বাই টি। তো অনেক সময় তোমরা অনেক জায়গায় দেখবা যে ত্বরণকে বলা হয় এ সমান বি বাই টি। এখন প্রশ্ন হচ্ছে, স্যার এটা কেন বলা হয়? এটা আসলে তখনই বলা হয়, মনে করো কোনো একটা বস্তু শুরুতে যখন স্টার্ট করেছে, মানে যখন স্টার্ট করেছে তার আদিবেগ যেটা, সেই আদিবেগের মানটা মনে করো 0। এর মানে শুরুতে তার কোনো বেগ ছিল না, মানে সে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছে। যদি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, তাহলে কিছুক্ষণ পর তার বেগ হলো ভি। এখন যদি বলি ত্বরণ কত, তাহলে তুমি বলো বি মাইনাস ইউ, ইউ এর মান 0 ডিভাইড বাই টি, এখান থেকে বলা যায় বি বাই টি। অতএব আমরা আসলে এটা তখনই লিখি যখন আমার ইনিশিয়াল ভেলোসিটিটা কী হয় বলো তো? 0 হয়, শুরুর বেগটা হচ্ছে 0 হয়। এর মানে কোনো একটা বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলে তখন আমরা বি বাই টি বলি। তবে আসলে ত্বরণের অ্যাকচুয়াল ফর্মুলা কী বলো তো? ত্বরণ এ ইকুয়ালস টু বি মাইনাস ইউ বাই টি। এর মানে ত্বরণকে আমরা বলতে পারি বেগের পরিবর্তন ডিভাইড বাই সময়। এবার তোমরা আমাকে একটা প্রশ্নের আনসার দাও, বলো তো তাহলে ত্বরণ মানে কি? ত্বরণ মানে সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন। দেখো বেগের যদি পরিবর্তন না হয় তাহলে কিন্তু কোনো ত্বরণ থাকবে না। আবারও বলছি, বেগের যদি কোনো পরিবর্তন না হয় তাহলে কোনো ত্বরণ থাকবে না। ত্বরণ মানেই হচ্ছে বেগের পরিবর্তন হইতে হবে। এখানে বেগ ছিল ইউ, এখানে বেগ ছিল ভি, তাহলে আমাদের ত্বরণের মান হচ্ছে এত। এখন যদি তোমাকে আমি পরীক্ষায় প্রশ্ন করি, মনে করো বললাম যে কোনো একটা বস্তুর বেগ ছিল 5 ms ইনভার্স 1। এবার বললাম 5 সেকেন্ড পর তার বেগটা হয়ে গেছে 15 ms ইনভার্স 1। এবার তোমাকে যদি বলি তার ত্বরণ কত, ভেরি সিম্পল, শুরুতে বেগ ছিল 5 ইউ, শেষে বেগ ছিল হচ্ছে আমাদের 15, এটা হচ্ছে ভি, সময় লাগছে হচ্ছে 5 সেকেন্ড টি। তাহলে আমরা বলতে পারবো এ সমান বি মাইনাস ইউ বাই টি। এর মানে 15 মাইনাস 5 ডিভাইড বাই টি এর মান 5। এর মানে 10 বাই 5 মান হচ্ছে 2। এই 2 মান হচ্ছে ত্বরণের মান। অ্যান্ড ত্বরণের মান যে লিখলাম, এখানে একটা একক লিখতে হবে না? ত্বরণের এককটা কি হবে একটু খেয়াল করো। উপরে আছে বেগ, বেগের একক কি বলতো? ms ইনভার্স 1। আর নিচে সময়ের একক কি বলতো? সময়ের একক সেকেন্ড। তাহলে বলতো এই সেকেন্ডটা উপরে উঠলে কি হবে? আরেকটা s ইনভার্স 1 হবে। তাহলে s ইনভার্স 1 আর s ইনভার্স 1 দুটো মিলে কি হবে? s ইনভার্স 2। ওই কারণে আমরা বলি এটার আমাদের একক হচ্ছে ms ইনভার্স 2। এর মানে ত্বরণের একক ms ইনভার্স 2, বেগের একক ms ইনভার্স 1, ত্বরণের একক ms ইনভার্স 2, বেগের একক ms ইনভার্স 1, ত্বরণের একক ms ইনভার্স 2। একইভাবে আমরা এটাতে একক পাইলাম, মাত্রা পাইতে পারি। মাত্রা কেমনে পাবো? ভেরি সিম্পল, মাত্রা পাওয়ার জন্য উপরে কার মাত্রা দিবা? বেগের মাত্রা। বেগের মাত্রা কি? lt ইনভার্স 1, নিচে সময়ের মাত্রা টি। এখান থেকে বলতে পারবো lt ইনভার্স 2, এটা হচ্ছে আমাদের ত্বরণের মাত্রা। এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাই। মনে করো কোনো একটা বস্তুর বেগ ছিল হচ্ছে 5, এরপরে এটা আর কখনোই চেঞ্জ হয়নি, মানে সবসময় 5 আছে, সব সময় 5 আছে। এবার তাহলে ত্বরণের মান কত? তাহলে আমরা একটা কাজ করি তো, তাহলে বলো শেষ বেগের মান কত? 5,
আদিবেগের মান কত 5, তাহলে এটা কত 0, এর মানে ত্বরণের মান কত 0 ms ইনভার্স 1। এর মানে আমি কি বলতে পারি, কোনো একটা বস্তুর বেগের যখন কোনো পরিবর্তন হচ্ছে না তখন কিন্তু ত্বরণের কোনো মান পাওয়া যাচ্ছে না। এর মানে এতক্ষণে আশা করি আমি তোমাকে ক্লিয়ার করতে পেরেছি। যদি তুমি ত্বরণ শব্দটা ব্যবহার করতে চাও তাহলে মাস্ট বি কোনো একটা বস্তুর গতিটাকে পরিবর্তন হতে হবে, বেগটাকে পরিবর্তন হতে হবে। যেখানে বেগ পরিবর্তন হবে না সেখানে ত্বরণ থাকবে না। এই কারণে আমরা খুব সুন্দর করে একটা কথা বলি, এটা হাইলাইট করে লিখে রাখবা, সমবেগে ত্বরণ শূন্য। সমবেগে ত্বরণ শূন্য। কেন সমবেগে ত্বরণ শূন্য? আশা করি উপরে টের পাইছ। কারণ ত্বরণ মানে হচ্ছে সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন হতে হবে। সমবেগের ক্ষেত্রে বেগের কখনো পরিবর্তন হয় না, আর বেগের পরিবর্তন না থাকলে সেখানে কোনো ত্বরণও হবে না। এবার তোমরা আমাকে একটা প্রশ্ন করতে পারো, ভাইয়া ত্বরণ কি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? উত্তর হচ্ছে ভেক্টর রাশি। কেন ভেক্টর রাশি? ত্বরণ কার সাথে সম্পর্কিত বলো তো? বেগের সাথে। আর বেগ কী রাশি? ভেক্টর রাশি। এর মানে ত্বরণও একটা ভেক্টর রাশি। এখন তোমরা আমাকে একটা সুন্দর প্রশ্ন করতে পারো, স্যার আপনার এখানে বেগের মানটা 5 থেকে 15 হয়েছিল, এর মানে বেগের মান বাড়ছে, আপনি ত্বরণের মান পাইছেন। আবার যখন এটা 5 রয়ে গেছে, বেগের মান চেঞ্জ হয় না, এই সমবেগ, তখন ত্বরণের মান 0 পাইছেন। আচ্ছা ভাই, কখনো কি বেগের মান কমতে পারে না? হ্যাঁ অবশ্যই পারে। বেগের মান না বেড়ে উল্টা কমে কমে 0 হয়ে গেল, তাহলে তখন কী হবে বলো তো? শেষ বেগের মানটা হচ্ছে 0, আদি বেগের মান 5, তাহলে আমরা এখান থেকে পাবো -5/5, এর মানে আমরা পাবো -1 মিটার পার সেকেন্ড। এর মানে ত্বরণের মানটা কি হয়ে গেছে? নেগেটিভ। আসলে ত্বরণের মান পজিটিভ দ্বারা বোঝায় কোন একটা বস্তুর বেগ আস্তে আস্তে বাড়ে, আর ত্বরণের মান নেগেটিভ দ্বারা বোঝায় কোন একটা বস্তুর বেগের মান আস্তে আস্তে কমে। এখন এই কোন একটা বস্তুর ত্বরণ যদি আমার নেগেটিভ হয়, কমে যায়, তাহলে আমি তখন তাকে ত্বরণ না বলে নতুন একটা নামে ডাকি, তার নাম মন্দন। তার নাম কি বলতো? মন্দন। এর মানে ত্বরণ যদি নেগেটিভ হয় তাকে কি নামে ডাকা হয়? মন্দন নামে ডাকা হয়। তবে এখানে খুবই গুরুত্বপূর্ণ কথা, মনে করো এই ম্যাথের আনসার তুমি কিভাবে লিখবা। যদি আমি তোমাকে প্রশ্ন করি ত্বরণের মান কত, উত্তর দিতে হবে -1 মিটার পার সেকেন্ড। এবার যদি বলি মন্দনের মান কত, ভেরি সিম্পল, মাইনাস দেখে তুমি বুঝছো মন্দন, অতএব মন্দন কথাটার মধ্যেই মাইনাস আছে, অতএব তখন আর তুমি মাইনাস লিখবা না, 1 লিখবা। ভাইয়ের কথাটা বুঝছো কিনা আবার বলি, আমার ম্যাথের আনসার আসছে এ এর মান -1। এর মানে এ মানে কি বলতো? ত্বরণ। ত্বরণের মান -1। এর মানে যদি জিজ্ঞেস করে ত্বরণ কত, উত্তর হচ্ছে -1। এখন যদি তোমাকে বলে মন্দন কত, যেহেতু মাইনাস আছে, মাইনাস মানেই তো মন্দন। এখন যদি বলি মন্দনের মান কত, উত্তর হবে 1। কারণ তুমি যে বলেছো মন্দন, মন্দন মানেই তো মাইনাস, এর মানে মন্দন কথাটার ভিতর মাইনাস আছে, অতএব তোমাকে আর মাইনাসটা দিতে হবে না। তাহলে এটার আনসার কি হবে? ত্বরণ বললে -1, মন্দন বললে শুধু 1, কারণ মাইনাসটা ওইখানে চলে গেছে। তাহলে এখন আমরা মোটামুটি একটা তোমাকে আইডিয়া দিতে পারি না? মনে করো একজন লোক গাড়ি চালাচ্ছে, হ্যাঁ গাড়ি চালাচ্ছে, এখন সে প্রথমে স্থির ছিল, আস্তে আস্তে গাড়ির বেগ বাড়াচ্ছে। আমরা নর্মালি যেভাবে গাড়ি চালাই, গাড়ির বেগ আস্তে আস্তে বাড়াচ্ছে, এর মানে বস্তুটা কীভাবে যাচ্ছে বলো তো? ত্বরণে যাচ্ছে, কারণ বেগ বাড়তেছে। কিছুক্ষণ পর গাড়ির বেগ অনেক বেশি, আর বেগ কমাচ্ছে না, স্মুথলি গাড়ি চলছে, এর মানে গাড়ির বেগ আর পরিবর্তন হচ্ছে না, তাহলে ত্বরণের মান কত বলো তো? 0, কারণ গাড়ি সমবেগে চলছে। কিছুক্ষণ পর গাড়িটাকে থামাবো, আস্তে আস্তে আমরা গাড়িটাকে স্লো করে ফেললাম, এই আস্তে আস্তে যে গাড়িটাকে স্লো করলাম তার বেগ আস্তে আস্তে কমছে, এটার নাম কি বলো তো? মন্দন। এটার নাম কি বলো তো? মন্দন। তাহলে আমরা ওভারঅল কয়েকটা জিনিস পেলাম, তাহলে কী কী পেলাম বলো তো? গতি রিলেটেড টার্মের মধ্যে প্রথমে পাইছি দূরত্ব আর সময়, সরণ। দূরত্ব মানে কি? কোনো বস্তু যে পথে যাবে তার দৈর্ঘ্যকে আমরা বলি দূরত্ব, আর শুরু এবং শেষের মধ্যবর্তী রৈখিক দূরত্ব তার নাম হচ্ছে সরণ। সময়ের সাথে সাথে দূরত্বের পরিবর্তন তার নাম দ্রুতি। সময়ের সাথে সাথে সরণের পরিবর্তন তার নাম বেগ। সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন তার নাম হচ্ছে ত্বরণ। সময়ের সাথে সাথে দ্রুতির পরিবর্তন, এটাকে কোনো কিছু নামে ডাকা হয় না। এর মানে আমার শুধুমাত্র ত্বরণ লাগবে, সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন। এবং এই ত্বরণের মান থাকা মানে কি? নিশ্চয়ই কোনো একটা বস্তুর বেগ বৃদ্ধি পাচ্ছে। ত্বরণের মান মাইনাস মানে কি? বেগ কমে যাচ্ছে। ঋণাত্মক ত্বরণকে আমরা কী নামে ডাকি? মন্দন নামে ডাকি। আর সমবেগের ত্বরণের মান কত? 0। এই যে বেসিক কথাগুলো আমরা তোমাকে বললাম, এই বেসিক কথাগুলো তোমাকে খুব 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 ভালো করে জেনে নিতে হবে। এই কথাগুলো তোমার সবসময় লাগবে। স্যার এবার আসো, তোমাকে আমরা আরেকটু সামনের দিকে নিয়ে যাই। এবার আমরা যেই জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গড় দ্রুতি এবং গড় বেগ। এই জিনিসটা নিয়ে আমাদের অনেকের মধ্যে কিছু বাকবিতণ্ডা থাকে। সো আমরা গড় দ্রুতি গড় বেগ নিয়ে আমরা একটু আলোচনা করব। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, আমরা যখন গড় দ্রুতি বলি বা গড় বেগ বলি, এই গড় কথাটা কখন আসে বলো তো?
আমরা কোনো একটা বস্তুর গড় কথাটা কখন নিয়ে আসবো বলো তো? যখন কোনো একটা বস্তু তার একটা জায়গায় একটা না কয়েকটা জিনিস থাকে তখন তার নাম হচ্ছে গড়। যেমন মনে করো একটা ক্লাসে একজন স্টুডেন্ট আছে, তার যে রেজাল্ট, এটা কি তুমি গড় রেজাল্ট বলবা? না। কিন্তু আমাদের মনে করো একটা ক্লাসে 100 জন স্টুডেন্ট আছে, সবার রেজাল্টের আমরা কী নির্ণয় করতে পারি? গড় নির্ণয় করতে পারি। এর মানে গড় কথাটা কখন আসে বলো তো? যখন অনেকগুলো টার্ম একসাথে ইনক্লুডেড হয় তখন আমাদের গড় কথাটা আসে। এখন আমরা যে কাজটা করব, গড় দ্রুতি বের করব, গড় ব্যাক বের করব। অ্যান্ড প্রশ্ন সেটা না, প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি যে গড় দ্রুতি বের করব, আমি যে গড় ব্যাক বের করব, এই গড় জিনিসটা আসলে কার সাথে রিলেটেড? দেখো সোজা কথা, আমাদের তুমি যখন গড় দ্রুতি বের করবা, আচ্ছা বলো তো দ্রুতি মানে কার সাথে রিলেটেড? দূরত্বের সাথে রিলেটেড। এর মানে যখন আমরা গড় দ্রুতি বের করব, এটা দূরত্বকে দিয়ে বের করতে হবে। আর যখন আমি গড় ব্যাক বের করব, সেটা কি দিয়ে বের করতে হবে বলো তো? সরণ দিয়ে বের করতে হবে। তাহলে আসো আমরা এখন গড় দ্রুতি, গড় ব্যাক এটা নিয়ে একেবারে বিস্তারিত একটা তোমাদেরকে আমরা লেকচার দিই। কোনটা গড় দ্রুতি, কোনটা গড় ব্যাক, সেটা আমরা বিস্তারিত জেনে যাব। সবাই একটু এদিকে মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখো সহজ একটা হিসাব, আমরা কি জানি? দ্রুতি। বলো তো দ্রুতি মানে কি? দ্রুতি মানে হচ্ছে দূরত্ব ডিভাইড বাই সময়। আচ্ছা বলো তো তাহলে গড় দ্রুতি মানে কি? আচ্ছা তোমরা বলো গড় কথাটা কখন আসবে? যদি অনেকগুলো থাকে, তাহলে আমাদের নিশ্চয়ই দূরত্ব একটা না অনেকগুলো আছে। তাহলে অনেকগুলো দূরত্ব যদি থাকে, সবগুলো দূরত্ব মিলে মোট দূরত্ব নিতে হবে। একইভাবে অনেকগুলো সময় আছে, সবগুলো সময় না নিয়ে মোট সময় নিতে হবে। এর মানে ব্যাপারটা হচ্ছে এমন, একটা দূরত্ব আছে, একটা সময় আছে, ওই একটা দূরত্বকে একটা সময় দ্বারা ভাগ করলে দ্রুতি পেয়ে যাবা। আর অনেকগুলো দূরত্ব আছে, অনেকগুলো সময় আছে, সবগুলো দূরত্বকে সবগুলো সময় দিয়ে ভাগ করলে তুমি কি পেয়ে যাবা? গড় পেয়ে যাবা, গড়। তাহলে গড় দ্রুতি বের করতে হলে মোট দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করতে হয়। এবার আসো মনে করো আমি ব্যাগ, ব্যাগ মানে কি বলতে পারবো বলো তো? ব্যাগ মানে হচ্ছে সরণকে আমরা সময় দ্বারা ভাগ করব। তাহলে বলো তো গড় ব্যাগ মানে কি হবে? তাহলে গড় ব্যাগ মানে হচ্ছে আমার যে মোট সরণ, মোট সরণকে আমরা মোট সময় দ্বারা ভাগ করব। মোট সরণকে আমরা মোট সময় দ্বারা ভাগ করব। টোটাল সরণটা কত, তাকে মোট সময় দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাবো হচ্ছে গড় ব্যাগ। এবার একটা ব্যাপার তোমাকে একটু ক্লিয়ার করি, যে আমরা গড় দ্রুতি এবং গড় ব্যাগের ব্যাপারটা একটু তোমাকে বুঝাই দিই। মনে করো একটা এক্সাম্পল দিয়ে একটা ম্যাথ করাই। কোনো একটা বস্তু এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল, এরপর সে বি বিন্দু থেকে সি বিন্দুতে রিটার্ন আসলো। এটা হচ্ছে বি বিন্দু, এটা সি বিন্দু। এদিকে গেল, এদিকে রিটার্ন আসলো। গেল হচ্ছে 10 মিটার এবং যাওয়ার সময় সময় লাগছে হচ্ছে 5 সেকেন্ড। ব্যাক করছে হচ্ছে তোমার মনে করো 4 মিটার এবং ব্যাক করছে হচ্ছে মনে করো 2 সেকেন্ড। তাহলে এবার একটু খেয়াল করে দেখো, তাহলে আমরা 2 সেকেন্ড না, আমরা দিলাম হচ্ছে মনে করো 3 সেকেন্ড। এখন একটু খেয়াল করো, তাহলে বলো তো একটা বস্তু এ থেকে বিতে গেল, কয় মিটার দূরত্ব গেল? 10 মিটার। কতক্ষণ সময় লাগছে? 5 সেকেন্ড। এবার বলো এরপর বি থেকে সিতে গেল, কত মিটার? 4 মিটার। কতক্ষণ সময় লাগছে? 3 সেকেন্ড। এখন আমি তোমাকে বললাম বস্তুটার গড় দ্রুতি বের করো। তাহলে বলো তো গড় দ্রুতি বের করতে হলে কী করতে হবে? মোট দূরত্ব নিতে হবে। আচ্ছা বলো তো এ থেকে বিতে গেল মোট দূরত্ব কয় মিটার? 10 মিটার। আবার বি থেকে সিতে গেল দূরত্ব কয় মিটার? 4 মিটার। আমরা জানি দূরত্বের কোনো দিক নেই, এর মানে ইচ্ছা মতো খালি যোগ করব। তাহলে প্রথমে দূরত্ব 10 মিটার, এরপরে দূরত্ব 4 মিটার, এর মানে 14 মিটার। এবার যদি প্রশ্ন করি সময় কতক্ষণ লাগছে, প্রথমে সময় লাগছে 5 সেকেন্ড, এরপরে সময় লাগছে 3 সেকেন্ড, এর মানে 8 সেকেন্ড। তাহলে আমরা বলতে পারবো 14 ডিভাইড বাই 8। তাহলে আমি যদি 14কে 8 দ্বারা ভাগ করি, 14কে আমি 8 দ্বারা ভাগ করলাম 1.75। এই 1.75 MS ইনভার্স 1, এটা হচ্ছে আমাদের গড় দ্রুতি। এবার যদি আমি তোমাকে গড় দ্রুতি না বলে গড় বেগ বলি, তাহলে বলো তো গড় বেগ মানে কি? মোট সরণকে মোট সময় দ্বারা ভাগ করতে হবে। তাহলে বলো তো মোট সরণ। আচ্ছা বলো তো এ থেকে বিতে গেলাম, সরণের মান কত মিটার? 10 মিটার। এরপর বলো তো এরপর আমি বি থেকে সিতে গেলাম। আচ্ছা বি থেকে সিতে আসার কারণে আমার কি সরণটা বাড়ছে না কমছে? কমছে। আমি যদি প্রশ্ন করি সরণ কত,
শুরু এখানে শেষ এখানে, এর মানে এটাই হচ্ছে আমার স্মরণ। তাহলে স্মরণটা কি 10+4 নাকি 10-4? অবশ্যই 10-4। আর সময় তো গেছেই, প্রথমে 5 সেকেন্ড, এরপর 3 সেকেন্ড, 5+3। তাহলে আমরা কি বলতে পারি, 10 থেকে 4 গেলে আমরা পাচ্ছি হচ্ছে 6, আর এদিকে পাচ্ছি হচ্ছে 8। তাহলে আমরা যে কাজটা করব, 6কে 8 দ্বারা ভাগ করি। 6কে 8 দ্বারা ভাগ করলে আমরা আনসার পাচ্ছি 0.75। এই 0.75 MS ইনভার্স 1, এটা হচ্ছে আমাদের গড় বেগের মান। তাহলে আমরা আশা করি তোমাকে এটা বুঝাইতে পারছি গড় দ্রুতি কী জিনিস আর গড় বেগ কী জিনিস। তাহলে গড় দ্রুতি বের করতে বললে তুমি কী করবা বলো তো? টোটাল গড় দ্রুতি বের করার জন্য তোমরা যে কাজটা করবা, মোট যে ব্যাপারটা, যে আমাদের মোট দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করবা, আর গড় বেগ বের করতে হলে কী করবা, মোট স্মরণকে মোট সময় দ্বারা ভাগ করবা। এটা করলে কাজ হয়ে